হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল লার্ন মোর উইথ আব্দুল। লার্ন মোর উইথ আব্দুল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমাদের টপিক হচ্ছে কি ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ভাষা শিক্ষণের যে নীতি রয়েছে এই গুরুত্বপূর্ণ টপিকটা কিন্তু আমরা আজ আলোচনা করব। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপকামিং ডাব্লিউবি, প্রাইমারি টেট, সিটেট সহ বিভিন্ন টিচিং এক্সামে। তো ক্লাসটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। দেখো, ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, যার অর্থ কি ভাষা শিক্ষণের নীতি। তার আগে আমরা জেনে নেব যে ম্যাক্সিমস বা নীতি বিষয়টা কি। তো ম্যাক্সিমস কি বা নীতি কি, অর্থাৎ ভাষা শিক্ষণের নীতি বলতে সেটাই বোঝায়, অর্থাৎ নীতি বলতে এখানে একটি নির্দিষ্ট সূত্র বা ওয়েকে বোঝায় বা পদ্ধতি, ঠিক আছে। কারণ কি, যে ওয়ে বা মেথডটা প্রয়োগ করলে কিন্তু আমরা সহজেই শিক্ষাদান প্রক্রিয়াটাকে সহজ করব এবং পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষণটা কিন্তু ফ্রুটফুল হবে। অর্থাৎ ম্যাক্সিমস এক ধরনের নীতি বা ওয়ে, সিস্টেমেটিক ওয়ে বলা যেতে পারে। তো দেখো, এখানে ম্যাক্সিমস অফ টিচিং আর অফ ইউনিভার্সাল সিগনিফিকেন্স। ইউনিভার্সাল সিগনিফিকেন্স মানে কি, অর্থাৎ এই যে ভাষা শিক্ষণের নীতি এগুলোর কিন্তু একটা বিশ্বজনীন তাৎপর্য রয়েছে। অর্থাৎ এই ব্যাপারটা যে এই নীতিগুলো কেবলমাত্র ভারতের ক্ষেত্রে প্রযোজ্য নয়, আমেরিকা, ইউএস, কানাডা, অর্থাৎ সব ক্ষেত্রে বা সব জায়গায় শিশুদের ক্ষেত্রে কিন্তু এই ম্যাক্সিমগুলো অ্যাপ্লিকেবল। এবং এই পদ্ধতি যদি আমরা শেখাই বা শিক্ষাদান প্রক্রিয়াটা কিন্তু আমরা যদি নিয়ে যাই, তাহলে কিন্তু শিক্ষণটা সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে। তারপরে দেখো রয়েছে কি, দে হেল্প দ্য টিচার টু টিচ সিস্টেমেটিক্যালি, অর্থাৎ দে হেল্প দ্য টিচার টু টিচ সিস্টেমেটিক্যালি, অর্থাৎ এই ম্যাক্সিমগুলো কী করে দেয়, শিক্ষার্থীদের সিস্টেমেটিক বা গতানুগতিক পদ্ধতি বা একটা নির্দিষ্ট দিশা দেখায়, যার মাধ্যমে টিচার কিন্তু শিক্ষাদান প্রক্রিয়াটা ভালোভাবে সম্পন্ন করে থাকেন এবং তার পাশাপাশি শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীদের লার্নিংটাও কিন্তু ভালো হয়ে থাকে। তো এটা হচ্ছে কি, দে হেল্প দ্য টিচার টু টিচ সিস্টেমেটিক্যালি। তারপর দেখো রয়েছে দ্য ডিফারেন্ট ম্যাক্সিমস অফ টিচিং আর অ্যাজ ফলো, অর্থাৎ এই যে ভাষা শিক্ষণের নীতি এগুলো নিম্নলিখিতভাবে রয়েছে। দেখো, তো এক নম্বর কি রয়েছে, দেখো আমাদের নীতিটা। তো এক নম্বরে দেখো রয়েছে নন টু আননোন, অর্থাৎ কি জানা থেকে অজানা। এক্ষেত্রে নন টু আননোন এই ম্যাক্সিমের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কিন্তু নট ব্ল্যাঙ্ক বা এমটি ভেসেল ভাবা হয়নি, অর্থাৎ শিক্ষার্থীদেরকে কখনোই যে তাদের মধ্যে কোনো জ্ঞান নেই বা তাদের জ্ঞান শূন্য বা জ্ঞানহীন ব্যাপারটা কিন্তু তাদেরকে ভাবা হয়নি। ইট ইজ বেসড অন দ্য ফ্যাক্ট দ্যাট এ লার্নার নোজ সামথিং, অর্থাৎ এটা কিসের উপর ভিত্তি করে গড়ে উঠছে, এটা গড়ে উঠেছে বা এই তথ্যে বিশ্বাস করে যে শিক্ষার্থীদের কিছু জ্ঞান রয়েছে, অর্থাৎ শিক্ষার্থী বাড়ি থেকে কিছুটা তারা জ্ঞান আগে থেকে তারা অর্জন করে বিদ্যালয়ে সে আসছে, তাদেরকে কখনো নট ব্ল্যাঙ্ক বা এমটি ভেসেল কিন্তু ভাবা হয়নি। তারপর দেখো রয়েছে কি, ইট ইজ কনসিডার দ্যাট ওল্ড নলেজ লেস দ্য ফাউন্ডেশন অফ নিউ নলেজ, অর্থাৎ এক্ষেত্রে কি বলা হয়েছে, শিক্ষার্থীদেরকে কি শিক্ষার্থীরা তাদের পূর্ব জ্ঞানের ভিত্তিতে কিন্তু নতুন জ্ঞানটা তারা নির্মাণ করে, ঠিক আছে। পূর্ব জ্ঞানের ভিত্তিতে তারা নতুন জ্ঞানটা নির্মাণ করে, অর্থাৎ তারা যে বিষয়টা আগে জেনেছে সেই জানাকে কাজে লাগিয়ে কিন্তু একটা অজানা বিষয় তারা কিন্তু শিখবে। সাপোজ ধরো, উদাহরণ হিসেবে আমরা যেমন যদি আমরা বলি, প্রোনাউন ক্যান বি টট অনলি হোয়েন লার্নার হ্যাজ নলেজ অফ নাউন, অর্থাৎ শিক্ষার্থীদেরকে আগে কি নাউনের কনসেপ্ট শেখাতে হবে, অর্থাৎ তারা নাউন ব্যাপারটা ভালোভাবে বুঝবে, তারপরে কিন্তু তাদেরকে প্রোনাউন শেখাতে হবে। কারণ কি, নাউন থেকে কিন্তু প্রোনাউন কিন্তু একটা লিঙ্ক রয়েছে, অর্থাৎ এই যে জানা বিষয় কি নাউনটা আগে জানবে, তারপরে অজানা বিষয় প্রোনাউনটা শিখবে। এভাবে কিন্তু যদি আমরা শেখাই তাহলে শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষণটা সবচেয়ে বেশি ফ্রুটফুল হবে এবং শিক্ষকের শিক্ষাদান প্রক্রিয়াটা কিন্তু সহজ হয়ে থাকবে। তারপরে দেখো ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, অ্যাট লাস্ট সিম্পলিফিকেশন, অর্থাৎ সরল কিন্তু আমরা প্রথমে শিক্ষার্থীদের শেখাবো না, প্রথমে কি করতে হবে, তাদের জানা বিষয় অর্থাৎ এই যে ভাগ, গুণ, যোগ, বিয়োগ এগুলো আগে শেখাতে হবে। এগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ এগুলোকে পূর্ব জ্ঞান যদি থেকে থাকে, তারপরে কিন্তু আমাদেরকে সিম্পলিফিকেশন বা সরলটা শেখাতে হবে, অর্থাৎ শিক্ষার্থীদেরকে জানা থেকে আস্তে আস্তে অজানার দিকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে কি ফার্স্ট ম্যাক্সিমস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো চলে যাবো আমাদের পরের স্লাইডে। দেখো, পরের স্লাইডে কি রয়েছে আমাদের, সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ কি সরল থেকে জটিলের দিকে শিক্ষার্থীদেরকে নিয়ে যেতে হবে আস্তে আস্তে। প্রথমে তাদেরকে সহজ সহজ উদাহরণ দিতে হবে, তারপরে অপেক্ষাকৃত তাদেরকে জটিল শেখাতে হবে। ফার্স্ট সিম্পল থিংস শুড বি টট অ্যান্ড দেন কমপ্লেক্স থিংস, অর্থাৎ প্রথমে শিক্ষার্থীদেরকে সরল বিষয়গুলো
শেখাতে হবে, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে যখন তারা ওই ব্যাপারটা সম্পর্কে অধিগত হয়ে যাবে তারপরে কিন্তু তাদেরকে আস্তে আস্তে জটিলের দিকে নিয়ে যেতে হবে। তারপরে দেখো রয়েছে কি, বাই লার্নিং সিম্পল থিংস লার্নার ফিল এনকারেজড অ্যান্ড কনফিডেন্ট, দাস দে ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড কমপ্লেক্স থিংস। অর্থাৎ প্রথমে শিক্ষার্থীদের সরল বিষয়গুলোকে ভালোভাবে শেখাতে হবে, যার মাধ্যমে তারা তাদের মধ্যে একটা কনফিডেন্স বৃদ্ধি পায় এবং তারপরে অপেক্ষাকৃত তাদেরকে জটিল বিষয়গুলো বোঝাতে হবে। তাহলে কিন্তু দেখবে কিন্তু শেখাটা সহজ হয়ে থাকবে। ফর এক্সাম্পল, ফার্স্ট টট সিম্পল সেন্টেন্স অ্যান্ড দেন কমপ্লেক্স সেন্টেন্স। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে প্রথমে শিক্ষার্থীদেরকে সরল বাক্য শেখাতে হবে, ঠিক আছে, তারপরে কিন্তু জটিল বাক্য। কখনোই কিন্তু শিক্ষার্থী আগে জটিলটা দেওয়া যাবে না, জটিলটা আগে দিয়ে দিলে কি তাদের মধ্যে একটা স্ট্রেস বা বোঝা মনে হবে। তাই প্রথমে শিক্ষার্থীদেরকে কি সিম্পল সেন্টেন্স শেখাতে হবে, তারপরে কিন্তু তাদেরকে জটিল সেন্টেন্স শেখাতে হবে। তো এটাই ছিল সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ শেখানো হবে কি সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সরল থেকে কিন্তু জটিলের দিকে কিন্তু শেখানোটা যাবে। তো এই ছিল সিম্পল টু কমপ্লেক্স। তারপরে দেখো স্লাইডে কি রয়েছে, পরে রয়েছে দেখো ম্যাক্সিমস, যে কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ মূর্ত থেকে কিন্তু বিমূর্তের দিকে শিখন হয়ে থাকবে, বা মূর্ত থেকে বিমূর্ত দিকে শিক্ষার্থীদেরকে কিন্তু শেখাতে হবে। তো মূর্ত জিনিসটা কি, দেখো মূর্ত জিনিসটা হচ্ছে দোজ থিংস হুইচ ক্যান বি ফেল্ড উইথ আওয়ার ফাইভ সেন্স, অর্থাৎ আমরা এই যে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যেগুলো কি করতে পারি, টাচ অ্যান্ড ফিল করতে পারি। অর্থাৎ যে বিষয় পঞ্চ ইন্দ্রিয়কে কাজে লাগিয়ে আমরা যেগুলোকে ছুতে পারি, ধরতে পারে, শিক্ষার্থীরা টাচ অ্যান্ড ফিল করতে পারে, সেটা হচ্ছে মূর্ত জিনিস, অর্থাৎ রিয়েল থিংস বলা যেতে পারে, যে রিয়েল থিংস অর্থাৎ বাস্তব জিনিস, যেগুলো শিক্ষার্থী ছুবে, তারপরে দেখবে, স্পর্শ করবে, অনুভব করবে, এই ব্যাপারটা, এটা হচ্ছে কি কংক্রিট বা মূর্ত জিনিস। আর দেখো বিমূর্ত জিনিস কি, হোয়ার এজ থিংস হুইচ ক্যান বি ইমাজাইন্ড আর নোন এজ অ্যাবস্ট্রাক্ট থিং, অর্থাৎ বিমূর্ত জিনিস বলতে সেটাকে বোঝায় যেগুলো শিক্ষার্থীরা ধরতে ছুতে পারবে না, কেবলমাত্র যেগুলোকে অনুভব করা যায়। এ দেখো ইমাজাইন, অর্থাৎ যেগুলোকে শিক্ষার্থী ছুতে পারবে না বা টাচ অ্যান্ড ফিল করতে পারবে না, কেবলমাত্র যেগুলোকে কল্পনা করতে পারে বা যেগুলো অনুভব করা যায়। যেরকমভাবে আমরা কি যে লাভ, ফিয়ার, অ্যাঙ্গার, হেট্রেড, এগুলো কি আমরা কখনো ছুতে পারি না, দেখতে পাই, কিন্তু এগুলো পাই না। এগুলো কী করতে হয়, এগুলো কল্পনা করে নিতে হয়, বা যেগুলো কেবলমাত্র অনুভব করা যায় সেগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট থিং, অর্থাৎ বিমূর্ত জিনিস। তো শিক্ষার্থীদেরকে কী করতে হবে, শিক্ষার্থীদেরকে শেখাতে গেলে আগে তাদেরকে মূর্ত উদাহরণ দিতে হবে। অর্থাৎ সাপোজ তুমি গণিতের ক্ষেত্রে যোগ বিয়োগের ধারণা দিচ্ছ, সেক্ষেত্রে শিক্ষার্থীদেরকে প্রথমে কী করতে হবে, শিক্ষার্থীদেরকে প্রথমে যোগের ধারণা দেওয়ার জন্য প্রথমে তাদেরকে মূর্ত জিনিস নিয়ে আসতে হবে, ঠিক আছে। অর্থাৎ তাদের সামনে তুমি কয়েকটা মার্বেল নিয়ে এলে এবং সেই মার্বেলগুলোকে দেখালে যে দেখো আমার ডান হাতে 4টা মার্বেল রয়েছে এবং বাম হাতে আমাদের আরও 3টা মার্বেল রয়েছে, তাহলে এগুলোকে যদি আমরা একত্রে করি তাহলে আমাদের কি হবে, তখন শিক্ষার্থীরা মূর্ত জিনিসগুলোকে ছুঁয়ে দেখবে, একত্রে করার পরে তারা ছুঁয়ে দেখবে যে কি বাম হাতে 4টা এবং ডান হাতে 4টা, তাহলে একত্র করলে আমাদের কি হবে, তখন তারা গুনে দেখবে বা ছুঁয়ে দেখবে যে 8টা রয়েছে, এই ব্যাপারটা। অর্থাৎ শিক্ষার্থীদেরকে যোগের ধারণা দিতে গেলে প্রথমে তাদেরকে মূর্ত উদাহরণ দিতে হবে, অর্থাৎ মূর্ত জিনিস দেখিয়ে তাদেরকে কনসেপ্টটা দিতে হবে, তারপরে তাদেরকে বিমূর্ত ধারণা অর্থাৎ খাতায় কলমে যোগ ব্যাপারটা শেখাতে হবে। আর যদি আমরা এই কংক্রিট টু অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শেখাই তাহলে কিন্তু তাদের শিক্ষণটা ফ্রুটফুল হবে এবং শিক্ষকের যে শিক্ষাদান প্রক্রিয়া সেটাও কিন্তু অনেকাংশ সহজ হয়ে উঠবে। তো ইন দিস প্রসেস লার্নিং ইজ পার্মানেন্ট। আর এই যদি আমরা এই পদ্ধতির মাধ্যমে শেখাই, অর্থাৎ প্রথমে মূর্ত উদাহরণ তারপরে বিমূর্ত, তাহলে কিন্তু লার্নিং ইজ পার্মানেন্ট, অর্থাৎ শিক্ষণটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। শিক্ষার্থীরা কিন্তু সহজে ব্যাপারটা তারা ভুলবে না এবং তারা বিষয়টা কিন্তু সহজে আয়ত্ত করতে পারবে। তো এই ছিল কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ ম্যাক্সিমাম অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে প্রথমে কংক্রিট তারপরে অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ প্রথমে মূর্ত উদাহরণ দিতে হবে তারপরে বিমূর্ত উদাহরণ, তাহলে কিন্তু সবচাইতে ভালো শিখন হয়ে থাকবে। তো চলে যাবো আমার পরের স্লাইডে। দেখো পরের ম্যাক্সিমস রয়েছে অ্যানালিসিস টু সিনথেসিস। অ্যানালিসিস মানে কি, অ্যানালাইজ করা, অর্থাৎ কি প্রথমে বিশ্লেষণ করা, অর্থাৎ একটা পুরো সাপোজ ধরো একটা পুরো পয়েমটা আগে বিশ্লেষণ করে নিলে, অর্থাৎ ভেঙে ভেঙে পড়ালে, তারপরে সেটা সংক্ষিপ্তকরণ, এই ব্যাপারটা অ্যানালিসিস টু সিনথেসিস। বিশ্লেষণ থেকে আমাদের সংশ্লেষণের দিকে শিখন হয়ে থাকে, ঠিক আছে। তো
তো দেখো প্রথমে কি এ কমপ্লেক্স প্রবলেম হ্যান্ড ডিভাইডেড ইন্টু ডিফারেন্ট পার্টস ক্যান বি আন্ডারস্টুড ইজিলি, অর্থাৎ প্রথমে একটা বড় সমস্যাকে ছোট ছোট পার্টে বিভক্ত করে নিলে তারপরে তাদেরকে সংশ্লেষণ করালে, অর্থাৎ কি প্রথমে যদি কোনো একটা বড় সমস্যা থাকে সেটাকে যদি আমরা ছোট ছোট পার্টে বিভক্ত করে নিই তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা সহজ হয়ে যাবে, অর্থাৎ বিষয়টা শিক্ষার্থীরা সহজে কিন্তু বুঝতে পারে এই ব্যাপারটা। উদাহরণ হিসেবে আমরা বলে যেতে পারি যে প্রথমে কি একটা পার্টস অফ সেন্টেন্সেস, অর্থাৎ একটা সেন্টেন্স ডিফারেন্ট পার্টস অফ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্য রয়েছে তার বিভিন্ন ধরনের পার্ট কী কী রয়েছে, অর্থাৎ নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলো হচ্ছে কি প্রথমে তাদেরকে ভেঙে নিলে, অর্থাৎ ভেঙে দেখালে তারপরে শেষে কি সিনথেসিস অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স ব্যাপারটা শিখালে এই জিনিসটা, অর্থাৎ প্রথমে যে সেন্টেন্সের যে বিভিন্ন ধরনের ডিফারেন্ট পার্ট রয়েছে সেগুলো শেখানোর পর লাস্টে কি সেন্টেন্স বিষয়টা তাদের শেখানো। এটা বলা যেতে পারে যে পার্ট টু হোল প্রসেস, অর্থাৎ কি পার্টের থেকে হচ্ছে কি অংশ থেকে হচ্ছে সামগ্রিক দিকে যায়, এই পদ্ধতিটা কিন্তু এটাকে বলা যেতে পারে। তো এই ছিল অ্যানালিসিস টু সিনথেসিস। তারপরে দেখো ম্যাক্সিমাম রয়েছে কি ইন্ডাকশন টু ডিডাকশন। ইন্ডাকশন মানে কি? ইন্ডাকশন মানে হচ্ছে কি যেটাকে আমরা বলে থাকি কি ইন্ডাকটিভ, বা বাংলায় যাকে আমরা বলি কি আরোহী পদ্ধতি। আর ডিডাকশন মানে হচ্ছে কি অবরোহী পদ্ধতি, ঠিক আছে। তো আরোহী পদ্ধতিতে আমরা কি করে থাকি? আরোহী পদ্ধতি মানে কি আরোহণ করা, ব্যাপারটা মনে রাখবে, অর্থাৎ আরোহণ করা, অর্থাৎ প্রথমে কি আমরা দেবো, প্রথমে কি এক্সাম্পল দেন রুলস, অর্থাৎ ইন্ডাকটিভ মেথডে আমরা কি করি, প্রথমে শিক্ষার্থীদেরকে কি করি উদাহরণ দিই, তারপরে কি কনক্লুশন ইজ ড্রন, অর্থাৎ প্রথমে শিক্ষার্থীদেরকে উদাহরণ দেওয়া হলো, বেশ কয়েকটা উদাহরণ দেওয়া হলো, তারপরে তাদেরকে রুল শেখানো হলো। এটাই কিন্তু ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতি, ঠিক আছে। সাপোজ ধরো কি কীরকমভাবে ব্যাকরণের ক্ষেত্রে প্রথমে তাদেরকে কি উদাহরণ দেওয়া হলো, ঠিক আছে, অর্থাৎ অ প্লাস অ সমান আ, বা আ প্লাস আ সমান আ, অ প্লাস অ সমান আ, এই যে ব্যাপারটা প্রথমে তাদেরকে এই সূত্রগুলো দিয়ে উদাহরণ শেখানো হলো। সরি, এটা ভুল হলো, প্রথমে কি উদাহরণ দিব, তারপরে যেরকমভাবে আমরা যদি বলতে পারি যদু মরণশীল, রাম মরণশীল, শ্যাম মরণশীল, অতএব সকল মানুষই মরণশীল, অর্থাৎ প্রথমে থেকে উদাহরণ দিচ্ছি যদু মরণশীল, রাম মরণশীল, শ্যাম মরণশীল, তারপরে একটা কনক্লুশন বা সমাধানে আমরা আসছি কি যে সকল মানুষই কিন্তু মরণশীল। এই যে প্রথমে উদাহরণ তারপরে সূত্র, এটা কিন্তু ইন্ডাকটিভ মেথড আমরা বলে থাকবো। তারপরে কি দেখো ইন্ডাকটিভ মেথড ফার্স্ট রুলস দেন এক্সাম্পল, অর্থাৎ আরোহী পদ্ধতিতে আমরা প্রথমে কি করি, সরি এখানে ইন্ডাকটিভ হবে না, এটা হবে কি ইনটা এখানে থাকবে না, অর্থাৎ আরোহী পদ্ধতিতে এক্সাম্পল ফার্স্ট দেন রুলস, আর ডিডাকটিভ মেথডে কি ফার্স্ট রুলস দেন এক্সাম্পল, অর্থাৎ অবরোহী পদ্ধতি প্রথমে আমরা কি সূত্র বলি তারপরে উদাহরণ। সাপোজ তুমি পিথাগোরাসের সূত্রটার ক্ষেত্রে কি করলাম, শিক্ষক প্রথমে এলো বোর্ডে পিথাগোরাসের সূত্রটা লিখে দিল, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো প্রথমে সূত্রটা দিয়ে দিল, তারপর সূত্রটাকে ব্যবহার করে কয়েকটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে উদাহরণ দিল। এই ব্যাপারটা কি ডিডাকটিভ, অর্থাৎ প্রথমে শিক্ষক সূত্র শেখালেন তারপরে উদাহরণ, এটাকে কিন্তু আমরা ডিডাকটিভ বা অবরোহী পদ্ধতি বলবো। তারপরে দেখো টিচিং শুড বি প্রসেস ফ্রম ইন্ডাকটিভ টু ডিডাকটিভ, অর্থাৎ শিক্ষাদান প্রক্রিয়া আমাদের করতে হবে কিভাবে ইন্ডাকটিভ টু ডিডাকটিভ, অর্থাৎ আরোহী থেকে কিন্তু অবরোহীর মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদেরকে শেখাতে হবে। যদি আমরা বলি প্রাইমারি স্টেজে বা প্রাইমারি ক্লাসে কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি বেস্ট, তাহলে প্রাইমারি ক্লাসে সবচাইতে বেস্ট মেথড হচ্ছে কি ইন্ডাকটিভ মেথড, ঠিক আছে। যদি প্রাইমারি কথাটা লিখে থাকে তাহলে কিন্তু তোমরা করবে যে ইন্ডাকটিভ, অর্থাৎ প্রাইমারি লেভেলে আর এই পদ্ধতি হচ্ছে সবচাইতে বেস্ট মেথড। হোয়াইল টিচিং ন্যারেশন, উদাহরণ হিসেবে যেরকম যদি আমরা কি হোয়াইল টিচিং ন্যারেশন ফিউ এক্সাম্পল অফ দ্য কনভার্সন অফ ডিরেক্ট into indirect speech should be given and then a general rule of narration. সাপোজ তুমি ন্যারেশন শেখাতে চাইছো, অর্থাৎ ন্যারেশন শেখানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রথমে কি উদাহরণ দিয়ে দিলে, কতগুলো প্রত্যক্ষ উক্তি এবং কতগুলো পরোক্ষ উক্তির তুমি উদাহরণ দিলে, তারপরে শিক্ষার্থীদেরকে কি ন্যারেশনের রুল বা সূত্রগুলো শেখালে, এটা কিন্তু ইন্ডাকটিভ মেথডের একটি উদাহরণ। কারণ কি প্রথমে দেখো শিক্ষার্থীদেরকে উদাহরণ দিচ্ছে, তারপরে কিন্তু শিক্ষার্থীদেরকে লাস্টে ন্যারেশনের রুল বা সূত্রগুলো দিচ্ছে, এটা হচ্ছে ইন্ডাকটিভ মেথডেরই একটা উদাহরণ। তারপর ইন্ডাকটিভ মেথডটা কি হয়ে থাকে, দেখো ইন্ডাকটিভ মেথডটা কি হয়, আমরা
জানি যে আরোহী পদ্ধতিতে কি হয়, বটম আপ, অর্থাৎ কি বটম মানে কি নিচ, আর আপ মানে হচ্ছে কি ইউপি, আপ মানে কি উপরে, এই সিম্বলটা। অর্থাৎ আরোহী পদ্ধতিতে আমরা কি বটম টু আপ, অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাই। যেরকমভাবে প্রথমে কি আমরা কি শিখি, লেটার শিখি, তারপর ওয়ার্ড, তারপর ওয়ার্ডগুলো কতগুলো যুক্ত হয়ে কি ফ্রেজ বা খণ্ডবাক্য, তারপরে ফ্রেজের পর আমরা কি সেন্টেন্সেস বা একটা ফুল সেন্টেন্স শিখি। অর্থাৎ ইন্ডাকটিভ মেথডটাকে আমরা বলতে পারি কি বটম আপ অ্যাপ্রোচ। কারণ কি এক্ষেত্রে আমরা কি নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ এক্সাম্পল টু রুলসের দিকে যাই। আর ডিডাকটিভ মেথডটাকে আমরা কি বলতে পারি, ডিডাকটিভ মেথডটাকে আমরা বলতে পারি টপ ডাউন অ্যাপ্রোচ। অর্থাৎ এক্ষেত্রে কি, এক্ষেত্রে রুলস থেকে কি আসে, এক্ষেত্রে রুলস টু আসে কি এক্সাম্পল। রুলস মানে কি বড় জিনিস, অর্থাৎ টপ থেকে আসছে কি অপেক্ষাকৃত উপর থেকে কি নিচের দিকে আসছে, তাই ডিডাকটিভটাকে আমরা বলে থাকি টপ ডাউন অ্যাপ্রোচ। অর্থাৎ ডিডাকটিভ মেথডে আমরা প্রথমে রুলস শিখি, বা শিক্ষক এসে প্রথমে কিন্তু শিক্ষার্থীদের রুল শেখান, তারপরে কিন্তু রুলগুলোকে ভেঙে উদাহরণ শেখায়, তাই ডিডাকটিভটাকে আমরা টপ ডাউন অ্যাপ্রোচ বলব। তো চলে যাবো আমাদের পরের স্লাইডে। দেখো রয়েছে আমাদের কি ম্যাক্সিমস অফ টিচিংয়ে কি রয়েছে, দেখো প্রথমে নিয়ার টু এফার, অর্থাৎ শিক্ষার্থীদের প্রথমে কি কাছের উদাহরণগুলো দিতে হবে, অর্থাৎ তাদের নিকটে যে উদাহরণ রয়েছে সেগুলো দিব, তারপরে অপেক্ষাকৃত দূরের উদাহরণ দেবো। সাপোজ তুমি নাউনের কনসেপ্ট শিক্ষার্থীদেরকে ক্লাসে বোঝাচ্ছ, সেক্ষেত্রে শিক্ষার্থীর সবচাইতে নাউনের কাছের উদাহরণ বা শিক্ষার্থীর সবচাইতে নিকটতম উদাহরণ কোনগুলো হয়ে থাকবে নাউনের ক্ষেত্রে। তো নাউনের ক্ষেত্রে হয়ে থাকবে শিক্ষার্থীর শ্রেণীকক্ষের মধ্যে উদাহরণ হিসেবে আমরা নিতে পারি ব্ল্যাকবোর্ড, নিতে পারি চক, নিতে পারি চেয়ার, টেবিল, ফ্যান, এগুলো নিতে পারি। অর্থাৎ শিক্ষার্থীর যেটা সামনে রয়েছে আগে সেটা সেই উদাহরণটা নিতে হবে। অর্থাৎ নাউনের কনসেপ্ট শেখাতে গেলে শিক্ষার্থী প্রথমে তাদের শ্রেণীকক্ষের যে গাছের উদাহরণ, চেয়ার, টেবিল, পেন, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, এগুলো নিলাম, তারপরে অপেক্ষাকৃত দূরের উদাহরণ নিতে পারো। সব যেমন প্রথমে শিক্ষার্থীদেরকে কাছ থেকে তাদের নাউনের এক্সাম্পল হিসেবে চেয়ার, টেবিল, ফ্যান, চক, ব্ল্যাকবোর্ড নিলাম, তারপরে অপেক্ষাকৃত পরে আমরা নিলাম কি ট্রেন, এরোপ্লেন, লেক, অর্থাৎ হ্রদ, এরোপ্লেন, ট্রেন, এগুলো অপেক্ষাকৃত আমরা পরে নিলাম। এটাই হচ্ছে কি নিয়ার টু এফার, অর্থাৎ নিকটবর্তী থেকে দূরবর্তী। আর যদি নিকটবর্তী উদাহরণকে নিই তাহলে কি, কারণ শিক্ষার্থী সেটা সবচাইতে তারা ব্যাপারটা তারা বেশি জানে, অর্থাৎ প্রতিদিন তারা দেখছে চেয়ার, টেবিল, তাহলে তাদের কাছে শিক্ষণটা ফ্রুটফুল হবে এবং তারা শিখতে কিন্তু আগ্রহী লাভ করবে। তাই এসে টিচার হিসেবে আমাদের প্রথমে নিয়ার টু এফার, অর্থাৎ নিকটের উদাহরণ নিতে হবে, তারপরে দূরের। তারপরে দেখো 8 নম্বরে রয়েছে আমাদের কি হোল টু পার্ট, অর্থাৎ কি সামগ্রিক থেকে বিশেষের দিকে। হোল টু পার্ট ব্যাপারটা কি, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে প্রথমে একটা বড় ফুল সেন্টেন্স নেওয়া হলো, তারপর সেন্টেন্সটা ভেঙে বা সেন্টেন্সের যে বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এগুলো পরে ভেঙে সেখানো হলো। এটাই হচ্ছে কি হোল টু পার্ট, অর্থাৎ সামগ্রিক থেকে বিশেষের দিকে। অর্থাৎ প্রথমে পুরো ব্যাপারটা, পুরো পয়েমটা ভালোভাবে ছন্দ বা উচ্চারণ সহকারে পড়ানোর পর শিক্ষক তারপরে ওই পুরো পয়েমটাকে কয়েকটা খণ্ডে বা পার্টে বিভক্ত করে শিক্ষার্থীদেরকে পড়াবেন, এই ব্যাপারটা, অর্থাৎ হোল টু পার্ট। তো এই ছিল আজকের একটা শর্ট ক্লাস, যদিও এটা ক্লাসটা খুবই ছোট কিন্তু ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। তো ভিডিওটি যদি তোমাদের কাছে খুবই হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।